সঠিক অর্থে কোনো বরাদ্দ না, কেননা যে এটা সে কোন খাতে খরচ করবে, কিভাবে করবে, এটার জন্য তারা আবার নতুন করে অনেক প্রজেক্ট সাবমিট করতে হয়। কিন্তু আমার মনে হয় স্পেসিফিকলি আমাদের আইটি সেক্টরে যেখানে খরচ করা উচিত সেখানে ওইভাবে করা উচিত। তো বরাদ্দ আমাদেরকে না দিয়ে বরং বরাদ্দটাকে হিসাব করে যদি দেওয়া হয় এটা কিন্তু ভালো। আমি আমাকে বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি বলতে চাচ্ছিলাম যে আইসিটি সেক্টর উন্নয়ন করে যদি আমার জনগণের ইনকাম জেনারেটিং বৃদ্ধি পায়, কনজাম্পশন পাওয়ার কমে যায়, তাহলে এই সেক্টরটাকে বা এই ইনস্টিটিউটটাকে ইম্পারমেন্ট করা আমাদের অসুবিধা কোথায়? আমাদের সংবিধান বলছে যে আমরা আমাদের জনগণ হচ্ছে এই দেশের মালিক, আমাদের প্রতিনিধি আছে, আমাদের সেবক আছে। আমার মনে হয় যে ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা ভালো দিক হতে পারে যে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের সরকার একটা ঐক্যের বন্ধনে যদি আবদ্ধ হতে পারে, একটা ফ্রেন্ডশিপ যদি ফ্রেন্ডলি হতে পারে, তাহলে অন্তরায় নেই। আমাদের দেশের মানুষ বিশ্বাস করেন, আমাদের দেশের স্টুডেন্টরা এত ভালো, এদেরকে আপনারা ইউজ করেন। আমাদের হাজার হাজার স্টুডেন্ট ইউনিভার্সিটিতে, কলেজ লেভেলে তারা তাদের ইউজ করেন, তারা ভলেন্টারি ভাবে। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে MBA কমপ্লিট করছি। আমার ডিপার্টমেন্টের একটা ল্যাব আছে, ল্যাবটা প্রত্যেক দিনে 1 ঘন্টা ইউজ হয়। আমি জাস্ট আমার ডিপার্টমেন্টের মধ্যে উদাহরণটা দিচ্ছি। বাকি দিনটা তারা বাকি দিনের সমস্ত ঘন্টায় করে থাকে। কেন? রাজশাহী সিটি কর্পোরেশনকে টার্গেট করেন বা ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা ইউনিভার্সিটির যে কয়টা ডিপার্টমেন্ট আছে, ল্যাব আছে, তাদের টার্গেট করেন। যে কয়টা কলেজ আছে, অনেক একটা কলেজে দেখা যাচ্ছে কনফারেন্স রুমে একটা ল্যাব দেন, আপনার একটা ল্যাব দিতে সমস্যা নেই। যে এই সিটি কর্পোরেশনের প্রত্যেকটা জনগণকে আমার আসলে ডিজিটাল বাংলাদেশের করার মানে জনগণের ক্ষমতা, জনগণের যদি আপনি ক্ষমতায় না করতে পারেন, আমার জনগণকে যদি ইনফরমেশনে না দিতে পারেন, তার ইনকাম জেনারেটিং যদি বৃদ্ধি না করতে পারেন, তার লিভিং অফ স্ট্যান্ডার্ড যদি বৃদ্ধি না করতে পারে, তাহলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন সামনেই থাকবে। আমার যে আলোচনা থেকে আমার মনে হয়েছে যে ট্যাক্স রেট কমানো বা আইসিটি গুডসের সহজলভ্য করে দেওয়া, অর্থাৎ সাধারণ জনগণের হাতে পৌঁছায় যায়, তাহলে কেন আমার আইসিটি মিনিস্ট্রি করবো না আমরা? এতে যদি আমার 16 কোটি জনগণ লাইফ স্ট্যান্ডার্ড যদি বৃদ্ধি পায়, তাহলে কেন আমরা এটা করবো না? আজকে আমরা কেন বলতে পারি না? একটু স্পেসিফিক করে বলেন। আমার মনে হয় এই কথাগুলো আমরা সবাই বলেছি এবং সকলেই আলোচনা করি। সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকতে পারে? আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে যে আইসিটি গুডসকে জনগণের দৌড়ায় পৌঁছানোর জন্য যা ব্যবস্থা নেওয়া উচিত, আমার মনে হয় সেটাই করা উচিত। ধন্যবাদ। কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা ব্যাংক এবং ট্যাক্সের ব্যাপারে ব্যাংকের ব্যাপারে অলরেডি ব্যাপক কথা রয়েছে যে ব্যাংকটা ট্যাক্স এক্সেম্পটেড হওয়া উচিত ইন্টারনেট সার্ভিস। এটা শুধুমাত্র এক্সেম্পটেড হলেই হবে না, এটা হওয়া উচিত 0 রেট। তাহলে আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করি তাহলে তারা যেটা ইনপুটে ভ্যাট দিয়েছে সেটা দিলেই পাবে। সো আমরা সার্ভিস প্রোভাইডার হিসাবে ইন্ডিফারেন্ট পজিশনে থাকবেন ইন টার্মস অফ প্রফিটেবিলিটি। অ্যাট দ্য সেম টাইম যারা কনজিউমার আছে তারা স্ট্রেট অ্যাওয়ে 15% কম রেটে আমরা সার্ভিসটা পাবো। আমাদের এই ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিন্তু একটা বড় একটা মডেল, যেটা ইউজারদের জন্য একটা ইম্পেরিটিভ, বিকজ এখানে একটা ক্যাপিটাল স্কেটিংটা তাদের জন্য হয়, বেশ কস্টলি একটা মডেল তাদের কি হতো, এটা ওয়ান টাইম কস্ট করবে। আমরা অ্যাজ হাই অ্যাজ 60% সাবসিডি দিয়ে এটা তাদের কেনার নাগালের মধ্যে রাখতে পারে। এইটাও কিন্তু 15% ভ্যাটের আওতায় হবে, এইটার উপর ভ্যাটটা এবং সোর্সের যে আইটি আছে সেটা ভ্যাট রাখবে। এরপরে হচ্ছে যে ক্যাপিটাল মেশিনারিগুলো, সেগুলো তো আগে বলা হচ্ছে এগুলো সাবজেক্ট টু ডিউটি, যেগুলো খুব সহজে কিনে দেওয়া যেতে পারে। আমাদের প্রোভাইডার আছে তারা সাস্টেইনেবল বিজনেস করতে পারে। ট্যাক্সের ব্যাপারে খুবই জরুরি একটি বিষয় হচ্ছে, যেটা জিয়া আমার কলিগ অলরেডি আলাপ করেছে, আমরা 215 কোটি টাকা দিয়ে এই লাইসেন্সটা কিনেছি। 3টা রিজন আমি বলবো। একটা হচ্ছে এই 215 কোটি টাকা লাইসেন্সটা কিন্তু শেয়ার প্রাইসিং হয়েছে, একটা অপশনের মধ্যে নেওয়া উচিত। আমরা এই টাকাটা দিয়েছি গভর্নমেন্টকে, তুমি একটা সুনির্দিষ্ট সময়ের জন্য 15 বছর। কিন্তু দুর্ভাগ্যজনক এই ক্ষেত্রে আমরা ট্যাক্স পারপাসে অ্যালাউড স্কিম হিসেবে দেখতে পারি না। সো এট দ্য সেম টাইম আমি বলবো
আমাদের যে অর্ডিনেন্স আছে ট্যাক্স অর্ডিনেন্স সেখানে এটা ইনকর্পোরেট করার জন্য এটা যেন সিগনেচার ফর্ম। আমি একটা এক্সাম্পল দিই, যদি এই 215 কোটি টাকা অ্যালাউন্স সিগনেচার না হয় তাহলে আমাদের যে ট্যাক্স রেট 80 কোটি টাকা এক্সট্রা ট্যাক্স এটা আমাদের জন্য এটা নেক্সট যারা লাইসেন্সগুলো রিনিউ করতে চাচ্ছে তো এটা আমি ট্যাক্সের জন্য প্রসেশন। আর এমনিতেই ইন জেনারেল আপনি দেখবেন ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে কনসিডার করা হয়। আপনি দেখবেন যে আপনি যদি কম্পিউটার কিনে থাকেন সেটার জন্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স করেন। আমি বলবো যদি আপনি একটা বছরে যে টোটাল ইন্টারনেট বাবদ যে খরচ করেন এইটাকে যদি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে অ্যালাউ করেন তাহলে ট্যাক্স ক্রেডিট পেয়ে যাবে বিদেশি জনতা, যেটা তাদের জন্য বেনিফিট করবে ইন্টারনেট। আমি এই কথা ধন্যবাদ। আমি যাতে কথা বলতে না পারি সেই জন্য একটু ষড়যন্ত্র করে আমাকে সঞ্চালকের দায়িত্ব দিয়েছে। আমি এরপরে আমাদের 3 জন বিশেষ অতিথি আছেন, 2 জন বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আছেন, তারা বক্তব্য দেবেন এবং আমি ঠিক দায়িত্ব যে সামাপ করার, কিন্তু আমার মনে হয় যে সামাপ করার প্রয়োজনটা নেই, কারণ আমরা আলোচনা যেগুলো করেছি প্রায় একই দিকে একই দৃষ্টিভঙ্গি থেকে এবং সকলেই সম্ভবত যে বিষয়গুলোতে আলোকপাত করেছে সেগুলো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু দু একটা বিষয়ের প্রতি আলোকপাত করবো যে বিষয়গুলো আসলে আসে। যেমন আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আন্তরিক, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই, কোনো ধরনের প্রশ্ন নাই, কিন্তু তার লক্ষণটি কোথায়, এই লক্ষণটি কোথায় থাকা উচিত? আমি নিজে খুব সহজভাবে যেটি বুঝি, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়, এই লক্ষণটি তার নিজের বাড়িতে প্রথম প্রকাশিত হওয়া উচিত এবং এটি প্রকাশ করার সবচেয়ে ভালো উপায় কি, সরকার নিজে কোন পদ্ধতিতে কাজ করে। 2.5 বছর পরে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে পারবো এখন পর্যন্ত আমি জানি না সরকার তার বিদ্যমান পদ্ধতি পরিবর্তন করে কবে ডিজিটাল সরকার হিসেবে কাজ করার পরিকল্পনা নিয়েছে, অথবা এই ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা। আমার নিজের কাছে কেন জানি মনে হয় যে আমরা কেবল চিন্তা করছি একটা মুখোশ তৈরি করার জন্য, সেই মুখোশটার নাম হচ্ছে ওয়েবসাইট। আমরা কেবল চিন্তা করছি যে আমার অফিসে একজন রিসিপশনিস্ট থাকবে, কিন্তু ভিতরে কি থাকবে এটা কেউ দেখবে না। যেরকম আমি এক্সাম্পল দিই, আমার সাথে মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন, আমরা যশোর ডিজিটাল জেলা দেখতে গিয়েছিলাম। আমি যেটা দেখেছি সেটা খুব চমৎকার অভিজ্ঞতা। সেটি হচ্ছে যে প্রশাসনের সর্বত্র যা যা ছিল তাই আছে, ফাইল আছে, রেকর্ড আছে, কাগজ আছে, সমস্ত কিছু আছে। যেটা এডিশন হয়েছে সেটা হচ্ছে একটা ছোট্ট কক্ষ, যে কক্ষে একজন মহিলা কম্পিউটার নিয়ে বসে থাকে, দরখাস্ত গ্রহণ করেন, স্ক্যান করেন এবং স্ক্যান করে এটি পাঠিয়ে দেন। তারপরে আরেকটি পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে যে ওনাকে একটা তারিখ দেওয়া হয়, এত তারিখে আপনি এসে আবার খোঁজ নেবেন। তাকে হয়তো রেকর্ড রুম পর্যন্ত যেতে হয় না, কিন্তু প্রশাসনের কোথাও কিন্তু ডিজিটাল পদ্ধতিতে কাজ করার কোনো নমুনা নেই, অথবা প্রশাসনের কোথাও প্রশাসনের কোন তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা নেই। আমি খুব স্পষ্টভাবে বলছি, সেটি হচ্ছে কারিম ভাই যেটা বলেছেন যে সফটওয়্যার এবং আইডিয়া সার্ভিসেস এর কাজ তৈরি হওয়া দরকার। আসলে তৈরি হওয়ারই দরকার নাই, আমাদেরকে কাজ দেওয়ার দরকার নাই। সরকার নিজে ডিজিটাল হন, তাতে যে পরিমাণ কাজ তৈরি হবে, বাংলাদেশের সমস্ত মানুষ কাজ করার পর বিদেশ থেকে কিছু লোককে ডেকে আনতে হবে শুধু কাজগুলো করার জন্য। আমি কিন্তু সুনির্দিষ্টভাবে বুঝতে চাই যে এই জায়গাটা সরকারের পরিকল্পনা কি। 2.5 বছরে এখনো পর্যন্ত কারো কাছ থেকে কোনো পরিকল্পনা আমরা এখনো পাইনি। আমার মনে আছে করিম ভাই ছিলেন আমার সাথে, আমাদের পরিকল্পনা মন্ত্রী একটি সভা করেছিলেন এবং 2.5 বছরে একটি সভা হয়েছে সেটি ডিজিটাল কমপ্লিট করার জন্য, তারপরে আর কোনো হয়নি। আরেকটি জিনিস যেটি হচ্ছে আমাদের পরিকল্পনা আছে শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করব, কিন্তু শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করার জন্য আমাদের সবচেয়ে বড় কি কেবলমাত্র ই-বুক তৈরি করবো এবং তাতেই কি আমাদের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ শরীরে পরিবর্তন আসবে? আমার কাছে কিন্তু মনে হয় কুইন করার সময়টা শেষ হয়েছে। 2.5 বছর যাবত আমরা কেবলমাত্র কুইন করে বেরিয়েছি, এবার আসল কুইন করা দরকার এবং আসল কুইন করার জন্য এইবারের বাজেটে প্রতিফলন থাকতে হবে, সেই প্রতিফলনটা খুবই জরুরি। আমরা দীর্ঘদিন যাবত একটি প্রস্তাব করে আসছি, সেটি হচ্ছে সরকার কোন অবস্থাতেই দেশের সকল মানুষের জন্য ডিজিটাল যন্ত্র দিতে পারবে না।
যদি না পারে তাহলে সরকারকে এমন পথ তৈরি করতে হবে যাতে সকল মানুষের কাছে ডিজিটাল যন্ত্র পৌঁছাতে পারে। এবং এই পৌঁছানোর জন্য আমরা প্রস্তাব করেছিলাম 500 কোটি টাকার একটা তহবিল তৈরি করা হোক, যেটি সোলার সিস্টেমের জন্য ব্যবহার করা যায়, স্বল্প সুদে মানুষ ঋণ নিতে পারে, ছাত্ররা, শিক্ষকরা, পেশাজীবীরা, সাংবাদিকরা, ডাক্তাররা, অন্যেরা, সরকারি কর্মচারীরা এই তহবিলটা ইউজ করা যেতে পারে এবং তার ফলে কিন্তু মানুষকে এই ডিজিটাল যন্ত্র দিয়ে সজ্জিত করা যেতে পারে। যাই হোক, আমি আমার আলোচনা বাড়াতে চাই না। আমি যারা আলোচনা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দিই। চমৎকার আলোচনা হয়েছে এবং সুনির্দিষ্টভাবে আলোচনা হয়েছে। এবারে আমরা আসলে আমাদের নীতি নির্ধারকদের কাছ থেকে কথা শুনতে চাই। আমি প্রথমে অনুরোধ করছি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক যারা মাহফুজুর রহমান সাহেবকে, তিনি সরকারের অতিরিক্ত সচিব। যারা মাহফুজুর রহমান এখানে যে বক্তব্য